জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানই বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাকুস সাফা। একদিকে ক্ষমতার পালাবদলের প্রত্যাশা, অন্যদিকে পাতানো নির্বাচনের আশঙ্কা। রাজনীতির মাঠে এখন হিসেবের পর হিসেব, কে কার সাথে, কে কার বিপক্ষে, আর কে শেষ পর্যন্ত মাঠে থাকছে। বিএনপি বলছে তারা অংশগ্রহণমূলক নির্বাচন চায়, কিন্তু জামায়াত বলছে লেভেল প্লেইং ফিল্ড নেই। এনসিপির হুঁশিয়ারি, পাতানো নির্বাচন হলে রাজপথে প্রতিরোধ। আর বাম দলগুলো প্রশ্ন তুলছে, এই ব্যবস্থায় আদৌ কি পরিবর্তন সম্ভব? প্রশাসন কি সত্যিই নিরপেক্ষ? জোটের ভেতরের জট কি নির্বাচনের আগেই শক্তি ক্ষয় করছে, নাকি এসব অভিযোগ আসলে শেষ মুহূর্তের রাজনৈতিক চাপ তৈরির কৌশল? সব মিলিয়ে রাজনীতির পারদ এখন তুঙ্গে। কতটা অংশগ্রহণমূলক হতে যাচ্ছে এই নির্বাচন? কারা থাকছেন শেষ পর্যন্ত লড়াইয়ে? আর ক্ষমতার পাল্লা ঝুঁকছে কোন দিকে? এই সব প্রশ্ন নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী এবং একই সঙ্গে জাতীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রকৌশলী শম্পা বসু, সদস্য, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এবং মাগুরা 1 আসনের প্রার্থী। সুলতান মোহাম্মদ জাকারিয়া আমাদের সঙ্গে যুক্ত হবেন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এবং নোয়াখালী 2 আসন থেকে নির্বাচন করছেন। আমরা আমাদের অতিথিদের সঙ্গে আলোচনায় যাব, তবে তার আগে আমরা একজনের সঙ্গে একটু আগে যুক্ত হতে চাই। সেটি হচ্ছে মীর আরশাদুল হক, যিনি আজ থেকে বিএনপি নেতা। এর আগে এনসিপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব ছিলেন এবং চট্টগ্রাম মহানগরের সমন্বয়কারী ছিলেন এবং চট্টগ্রাম 16 আসনে এনসিপি থেকে মনোনীত প্রার্থীও ছিলেন। আমরা একটু তার কথা শুনতে চাইব। মীর আরশাদুল হক, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে। সেটি হচ্ছে, আপনি চট্টগ্রাম 16 আসন থেকে এনসিপির মনোনয়ন পেয়েছিলেন, আপনার সেখান থেকে ভোট করার কথা। এরপর 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেদিন দেশে ফিরলেন, সেদিন আপনি তাকে সমর্থন জানিয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দিলেন এবং আজ আপনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিলেন। প্রশ্নটা হচ্ছে, যদি বিএনপিতেই যোগ দেবেন তাহলে এনসিপিতে গিয়েছিলেন কেন? জি, ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য, এবং সাথে যারা আছেন যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। যুক্ত হয়েছিলাম তখন আমাদের মধ্যে একটা পরিকল্পনা ছিল। আমাদেরকে বলা হয়েছিল যে আমরা একটা মধ্যপন্থী দল হব। পাশাপাশি পুরো বছরের যে জার্নি, সেখানে আমার কাছে যতটুকু প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা পূরণ হয় নাই। এবং আমার কাছে মনে হয়েছে যে ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক, দল হচ্ছে ভুল পথে পরিচালিত হচ্ছে। ওই রকম একটা জায়গা থেকেই আমি সিদ্ধান্তটা নিয়েছি। পাশাপাশি আমি যে সমর্থন জানাইলাম এবং আজকে তো অফিসিয়ালি বিএনপিতে যুক্ত হলাম, বিএনপিতে জয়েন করলাম। তো এই জায়গাটার কারণটা হচ্ছে, আমি দেখেছি যে জুলাইয়ের পরে আমাদের সমাজে অনেকগুলো বিভাজন সৃষ্টি হয়েছে। অনেক রকম বিভাজন, ধর্মীয় বিভাজন, মুক্তিযুদ্ধ নিয়ে বিভাজন, 24 নিয়ে বিভাজন, জুলাই নিয়ে বিভাজন। তো অন দ্য আদার হ্যান্ড আমি দেখেছি যে বিএনপি, এবং আমি আরো স্পেসিফিক করে যদি বলি যে তারেক রহমানের ওনার ইয়াগুলো দেখতেছিলাম, আমি ওনার বক্তব্যগুলো শুনছিলাম, ওনার ভিডিওগুলো দেখতেছিলাম। আমার কাছে মনে হয়েছে যে মোর গোছালো এবং যে সুপরিকল্পিত যে পরিকল্পনা নিয়েই উনি আগাচ্ছেন। এবং আমাদের দেশে জুলাইয়ের পরে আমরা যেটা ভেবেছিলাম যে একটা শান্তিপূর্ণ দেশ হবে, একটা সমৃদ্ধির দিকে আমরা যাব, যে কারণে আমরা স্বৈরাচারকে পতন করেছি, সেই জায়গাটা, মানুষের ইচ্ছাটা, যে আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল, সেটা পূরণ হবে। এবং সেটা দেখলাম যে আমি এই বিএনপিতে এবং তারেক রহমানের যে পরিকল্পনা, সেটা দিয়েই সম্ভব। এবং এটা আমার কাছে তখন মনে হইলো যে আমি আসলে কি চাই। আমি চাই তো আলটিমেটলি দেশের ভালোটা। আমি চাই যে স্টেবল বাংলাদেশ। আমি চাই যে দেশটা সামনের দিকে এগিয়ে যাক। সেক্ষেত্রে দেখলাম যে তারেক রহমানের ওনার দেখলাম যে শিক্ষা নিয়ে স্পেসিফিক পরিকল্পনা, স্বাস্থ্য নিয়ে আছে, ওনার তরুণদের নিয়ে কি হবে, কিভাবে কর্মসংস্থান হবে, ইভেন পরিবেশ নিয়ে, ঢাকা শহরের পানি নিয়ে দেখি উনি কথা বলতেছে।
এবং আরো অনেকগুলো বিষয় একদম স্পেসিফিক পরিকল্পনা। উনি কোনো বিএনপির জায়গা থেকে আমি দেখলাম যে তারা মোর ফোকাস অন যে কাজের দিকে। তো এইটা আমাকে একটা আগ্রহ তৈরি করলো। অন দ্য আদার হ্যান্ড আমাদের দল প্লাস অন্যান্য যে দলগুলা তাদের দেখলাম যে তারা বেশিরভাগ ক্ষেত্রে বিভাজন নিয়ে ব্যস্ত। তো এটা হচ্ছে একটা কারণ আর কি, মূল কারণ বলবো। আচ্ছা, আমি যদি আরো একটু স্পেসিফিক করে জানতে চাই, আপনি বলছিলেন যে আপনি তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেছেন, ভিডিওগুলো দেখছেন, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আপনি যেখানে গিয়েছিলেন সেখানে যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা আদৌ পূরণ করতে পারছে কি পারছে না। সেই জায়গা থেকে যদি বলি, বিএনপির এই রাজনীতি তো শুধুমাত্র এক বছরের রাজনীতি নয়, এই রাজনীতি তো বিএনপি আরো আগে থেকেই করছেন এবং তারেক রহমান আগে থেকেও কথা বলেছেন। তখন কি আপনি বিএনপিকে ফলো করেননি? বিষয়টা কি এরকম? বিষয়টা এরকম না। আমরা আসলে জুলাইয়ের পরে সবাই ভেবেছিলাম যে নতুন কিছু করব, একটা নতুন দল হবে, এবং এই জায়গাটাতে আমাদের যারা শিক্ষক সমাজ আছে, আমাদের সুশীল সমাজ আছে, অন্যান্য দল আছে, তাদের সাথেও আমরা কথা বলেছিলাম এবং আমার কাছে মনে হয়েছিল যে আসলেই নতুন কিছু হতে যাচ্ছে। কিন্তু দিন শেষে আমার কাছে যেটা মনে হইলো যে ঘুরে ফিরে আমরা সেই পুরনো ইয়াতে ঢুকে যাচ্ছি, এবং হচ্ছে যে যেই সর্বশেষ যে জোটটা হলো সেখানেও আমার একটা গুরুতর আপত্তি ছিল, এবং এটা আমি অনেক সময় ধরেই লক্ষ্য করতেছি যে আমরা ধীরে ধীরে ওদিকেই যাচ্ছি। তো এটা এমন না যে হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া। এনসিপির এই জোটটা যদি জামায়াতের সঙ্গে না হয়ে বিএনপির সঙ্গে হতো, তাহলে কি আপনি এনসিপিতে থাকতেন নাকি হচ্ছে তারপরেও বিএনপিতে যোগ দিতেন? সেক্ষেত্রে হয়তো আবার অন্যভাবে ভাবতাম। দলের মধ্যে একটা বড় অংশ কিন্তু চেয়েছিল যে স্বতন্ত্র ভাবেই থাকুক। তো দুইটার ক্ষেত্রে আমার চিন্তাটা হয়তো অন্যরকম হইতে পারতো। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি ওই যে মধ্যমপন্থী দলের কথা বলছিলেন, এনসিপি এখনো দাবি করছে তারা মধ্যমপন্থী দল এবং মধ্যমপন্থী যে রাজনৈতিক আদর্শ সেটি তারা ধারণ করে। বিএনপিও দাবি করে মধ্যমপন্থী দল। আপনার কাছে অ্যাকচুয়ালি মধ্যমপন্থী দল কাকে মনে হয়েছে? দেখেন, আমি যদি আরো স্পেসিফিক করে বলি আর কি, তারেক রহমানের একটা বক্তব্য শুনলাম কিছুদিন আগে। উনি বলতেছে স্কুলে গান শিক্ষার দরকার আছে, কালচারাল অ্যাক্টিভিটিস এর দরকার আছে। অন দ্য আদার হ্যান্ড দেখা যাচ্ছে যে আপনার মাজার থেকে লাশ তুলে পুড়ে ফেলতেছে দেশে। এক প্রকারের মানে মনে হচ্ছে যে মানে সবাই একদিকে ঢুকে যাচ্ছে। কিন্তু ওনার যে পরিকল্পনাটা দেখলাম যে উনি ফোকাসড অন যে উনি কি চাচ্ছে, দেশের জন্য, মানুষের জন্য কি কাজটা করতে চাচ্ছে। কোনো একটা একদিকে ঝুঁকে না যাওয়া, একটা মানে যদি আমি বলি সরাসরি যে কোন একটা পন্থার দিকে ঝুঁকে না যাওয়া। সো ওইটাকে আমি খুবই করছি যে এটা তো বোল্ড ডিসিশন ছিল। এরকম আরো অনেকগুলো বিষয় আমার কাছে চোখে লেগেছে। এনসিপি কোনো পন্থার দিকে ঝুঁকে গেছে বলছেন সেক্ষেত্রে? জি, আমার কাছে তো ওরকমই মনে হয়েছে। জি, আপনি থাকবেন। আমরা একটু সুলতান মাহমুদ জাকারিয়ার কাছে যেতে চাই। আপনি শুনেছেন নিশ্চয়ই আরশাদের বক্তব্যগুলো। এই বক্তব্যের একদম শেষ জায়গা থেকে যদি বলি, এনসিপি একটি দিকে ঝুঁকে গেছে কিনা, এবং আপনারা যে মধ্যমপন্থার দাবি করেন, তিনি বলছেন যে এটি মধ্যমপন্থা নয়, তারেক রহমান যেটি বলেছেন সেটি মধ্যমপন্থা। ধন্যবাদ। আমি আমার প্রাক্তন কলিগ দুনিয়ার সাথে বিনোদন করতে শিখেছি। মধ্যম পন্থা বলতে যেটাকে মধ্যম পন্থা তো একটা শুধু শব্দ বা শব্দযুক্ত না, এটা থেকে আপনি ভাঙলে এটার ভিতরে সামাজিক অবস্থান, এটা একটা দলের রাজনৈতিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান, সবকিছু মিলিয়ে এই বিষয়টাকে আপনি সংজ্ঞায়িত করতে হবে। আমরা মধ্যমপন্থা বলতে যে বিষয়টা সাধারণভাবে বলি যে কোনো একটা দল যদি আদর্শিক কন্টিনিউমের মধ্যে যদি আপনি লম্বা লাইন ড্র করেন, সেটার বামে থাকলে মানে যারা বামপন্থী রাজনীতি করছে, যারা মার্কসিস্ট লেনিনিস্ট বা সোশ্যালিস্ট রাজনীতি করছে, ওইটা একটা আদর্শ বামপন্থা নিয়ে কাজ করছেন। আপনার কাছে জাকারিয়া আমি আসলে সংজ্ঞাটা জানতে চাইনি, সংজ্ঞাটা আমরা সবাই জানি। আমি প্রশ্নটা সেটা হচ্ছে যে আপনারা কি একদিকে ঝুঁকে গেছেন কিনা? আরশাদ যেমনটা বলছিল যে যেই স্বপ্ন অথবা যেই আশা ছিল এনসিপির সঙ্গে, সেই আশার মধ্যে তিনি আর শেষমেশ আর পাননি। সেটি হচ্ছে বিশেষ করে যখন আপনারা জামায়াতের সঙ্গে জোট করলেন। এটার উত্তরটা কি দিবেন? এটা ওনার মত, সেটা আমরা বা পার্টির বড় অংশ এটা মনে করছি না, এবং এনসিপি একটা মধ্যপন্থী গণতান্ত্রিক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠের মতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত
সিদ্ধান্ত হয়েছে এবং একটা গণতান্ত্রিক দলের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে রাজনৈতিক দলের নেতা হিসেবে কর্মী হিসেবে কর্তব্য, সেটা সাথে যদি আমি না থাকতে সেটা আমার চয়েস। আমাদের একটা চয়েস ছিল এটুকু, কিন্তু এটাকে কেন্দ্র করে যে এনসিপি বামে হেলে পড়লো না ডানে হেলে পড়লো, আমার মতে এই সরলীকরণটা এটা খুবই ওভার সিম্পলিফিকেশন হবে। জি, এবার তাহলে একটা জিনিস জানতে চাই, সেটি হচ্ছে জামায়াতে ইসলাম অথবা অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে, আপনাদের যে জোট আছে, এই দলগুলোর সঙ্গে আপনাদের আদর্শিক মিল এবং অমিল দুটি করে যদি বলেন। আদর্শিক অমিল তো খুব স্পষ্ট। এখানে ধর্মভিত্তিক যে দলগুলো আছে ওনাদের রাষ্ট্রকল্প যেটা, রাষ্ট্র সম্পর্কে ওনাদের ভিশন যেটা, ইমাজিনেশন যেটা, সেটার সাথে আমাদের তো কোনো মিল নেই। ওনারা একটা ধর্মভিত্তিক রাষ্ট্র চান, আমরা একটা ওয়েলফেয়ার কল্যাণমুখী রাষ্ট্র। আমাদের সাথে ওনাদের মিল থাকার কোনো প্রশ্ন আছে। রাজনৈতিক সংগঠনের দিক থেকে যারা আদর্শ ভিত্তিক দল, যারা রেজিমেন্টেড পার্টি, এগুলো অনেক এদের যে সাংগঠনিক প্রক্রিয়া, এটার সাথে মধ্যপন্থী সম্পর্ক নেই। মধ্যপন্থী দলগুলো স্রোতের মতো, যেমন মীর আশরাফ ভাইয়ের মতো অনেক লোকজন আসবেন যাবেন, হ্যাঁ, কিন্তু যারা খুবই স্ট্রিক্ট রেজিমেন্টেড পার্টি, আইডিওলজিক্যাল পার্টি, ওই দলগুলোতে ঢোকা বের হওয়া ইজ নট দ্যাট ইজি, বা নেতৃত্বে পারদে ওঠা ইজ নট দ্যাট ইজি। তো আমরা একটা মধ্যপন্থী দল হিসেবে আমাদের দলে এন্ট্রি এবং এক্সিট ইজ অলওয়েজ ওপেন এন্ড শুড রিমেইন ওপেন। এটা এরকমই থাকবে। এবং আমরা বিভিন্ন নীতি প্রশ্নে আমরা জনগণের কল্যাণ এবং সেখানে ইনক্লুশন, নন ডিসক্রিমিনেশন এবং সর্বোচ্চ সংখ্যক জনগণকে সুবিধা দেয়া, এগুলো হচ্ছে আমাদের রাজনৈতিক অবস্থান। আমি তাহলে আপনার অমিলের যে জায়গাটি আপনি বললেন, আদর্শগত অমিল, হ্যাঁ, যেটি হচ্ছে একেবারেই বেসিক জায়গা একটি, সেটি যদি এরকম হয়, আপনারা আবার নির্বাচনী জোটে গিয়েছেন, অর্থাৎ আদর্শগত জায়গাটা আলাদা, কিন্তু আপনারা নির্বাচনী একটি জোটে গিয়েছেন। এটার পিছনে কারণটা কি? যে এটা কি আসলে শুধুমাত্র ভোট ব্যাংকটা নেওয়ার জন্য, মানে নিজেদের ভোট কম, বিষয়টা কি এরকম? না, এখন খেলাফত মজলিসের সাথে যখন আওয়ামী লীগের মতো 50 বছরের একটা দল, মানে খেলাফত মজলিসের 1% ভোট ওঠে, কিন্তু যখন আওয়ামী লীগের মতো দল যারা দাবি করে যে তাদের 40%, 50% ভোট আছে, ওরা 7 দফা যে চুক্তি করলো, সেটাকে কেন না করলো? কিংবা বিএনপি এখন বলছে যে তারা সেন্ট্রাল লেফটের দল, আমাদের একটা হেরে গেছে। বিএনপি এই জামাতের সাথে 35 বছর সংসদ করেছে। তো আমাদের এরশাদ ভাইদের কি অবস্থান এই বিষয়ে আই হ্যাভ নো আইডিয়া। এখন আমরা এনসিপি জামাতের সাথে গেছি, এই জন্য আরশাদ ভাইরা এখান থেকে বের হয়ে গিয়ে যে বিএনপির সাথে গেলেন, সেই বিএনপি মাত্র 35 বছরের তাদের সম্পর্ক টানবে। তো এই বিষয়গুলো তো খুবই খুবই চিকলি আমরা যদি এভাবে আগ্রহ করি। জি, 5 আগস্টের পর জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া, মূলত সামনের সারিতে থাকা যারা, তাদেরকে নিয়েই আপনাদের এই এনসিপির দলটা গঠন হলো। দল গঠন পর্যন্ত আপনি কি মনে করেন যে পরিমাণ আপনাদের জনসমর্থন ছিল, সেই জনসমর্থন এখন বেড়েছে না কমেছে? এটা তো আমরা মাপব কিভাবে? এটা মাপার মানদণ্ড আপনার কাছে তো কোনো বেস লাইন নাই। আপনি যদি 5 আগস্টের সময় আপনার একটা ভোট হইতো, আমরা 20-30% ভোট পেতাম। আপনি তো নোয়াখালী 2 আসনের প্রার্থী, আপনি তো এখন ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন, আপনার তো সেখান থেকেই বলা উচিত। আপনি কি দেখছেন? না, একটা হচ্ছে আপনি অনুমান করতে পারেন, কিন্তু আমার কাছে, আমি যেটা আপনাকে প্রশ্ন করছি, সেটা তো আপনার কাছে তো কোনো বেস লাইন। আপনি যখন বলবেন কমেছে না বেড়েছে, কমেছে ফ্রম হোয়াট? আপনার মান মানে কোথা থেকে কমেছে? 5 আগস্টের পরে যে আপনি বলেছেন আমাদের অনেক সাপোর্ট ছিল, হোয়াট ইজ দ্য বেসিস? আপনার এটা ভিত্তি, বা আমাদের একদম সাপোর্ট নাই কেউ যদি দাবি করে, সেই ভিত্তি, এটা আমরা গেস করতে পারি, কিন্তু এটা তো কোনো এমন কোনো কংক্রিট কোনো সার্ভে নাই। আমি যদি আপনাকে বেস বলি, আলোচনা এবং সমালোচনা, এই দুটো বেস থেকে যদি আপনি বলেন যে আলোচনায় এবং সমালোচনায় বেড়েছে না কমেছে?
আ- আলোচনা তো ধরেন আপনি আপনি যদি একটা রাজনৈতিক মতাদর্শের হন, আপনি একভাবে আলোচনা করছেন, আমি যদি আরেকটা রাজনৈতিক মতাদর্শের আমি আরেকভাবে আলোচনা করছি। বাট আপনি আমার যদি ওপিনিয়ন চান যে আপনি কি মনে করেন যে আপনাদের সমর্থনের মাত্রা একই আছে কিনা, আমি বলবো যে শোনেন, এখানে তো স্ট্যাটিক কোনো বিষয় না। আজকে আমি যে অবস্থানে থেকে কথা বলছি, আগামী এক সপ্তাহ পরে কিংবা ইলেকশনের এক সপ্তাহ আগে অনেকগুলো ঘটনা ঘটতে পারে, এবং প্রতিটা ঘটনার সাথে আপনার সমর্থনের পারদটা ওঠানামা করবে। মানে পাবলিক ওপিনিয়নটা এমন জিনিস না যে এটা ফিক্সড, যে একবার নামলো, একবার একদমই ওই জায়গায় থাকলো, কিংবা একবার আপনি উপরে আছেন ওই জায়গায় থাকলো। আমি মনে করি যে ইলেকশনের আগে এখানে অনেক পাবলিক ওপিনিয়নের মধ্যে অনেক ভাঙা গড়া হবে। হ্যাঁ, এনসিপি এখন ভোটের মাঠে জি। কতটুকু শেয়ার তার আছে সেটা আমরা বোঝার তো কোনো ওয়ে নেই, উপায় নেই। যতদিন সেটা আমরা ব্যালটের মাধ্যমে আমরা ভোটের আচ্ছা, ব্যালটের মাধ্যমে আমরা সেটা দেখব। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু যেতে চাই কামরুজ্জামান রতনের কাছে। সেটি হচ্ছে এই যে বিভিন্ন দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যারা জয়েন করছেন তাদেরকে নিয়ে বিএনপির পরিকল্পনা কি? ধন্যবাদ মীর আশরাফুল হক ওনার অ্যানালাইসিস এবং উপলব্ধির জন্য। বাস্তবিকভাবে তারেক রহমান একটা ভিশনারি মানুষ। উনি জাতির সামনে ওনার কর্মসূচি এবং কর্মপরিকল্পনা এবং বাস্তবে রূপ দেওয়ার যে দৃঢ়প্রত্যয় জাতির সামনে উনি ব্যক্ত করেছেন, তারই অনুরক্ত বা তাকে অনুসরণ করে আমার ভাই জাতীয়তাবাদী দলের অনুসারী হয়েছেন, এই দলে সংযুক্ত হয়েছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমার দলের পক্ষ থেকে তাকে স্বাগতম। তা আমি মনে করব দীর্ঘ সংগ্রামের পর একটি রক্তক্ষয়ী, একটা রক্তস্নাত, একটা রক্তের দাম দিয়ে কেনা এই বাংলাদেশে যেই পরিমাণ ছাত্র জনতা রক্ত দিয়েছে এবং তাদের একটা ঈপ্সিত লক্ষ্য আছে, সেটা হলো বাংলাদেশের একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হওয়া, এবং সেই পরিবেশে মানুষ তার নাগরিক হিসাবে অধিকারগুলো ফিরে পাবে। ভোটের অধিকার এবং অপরাপর আইনের শাসন এবং ন্যায্যতা সর্বক্ষেত্রে একটা ন্যায়ভিত্তিক শাসনের জন্য বাংলাদেশটা যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার, আমি মনে করি জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পর উনি তারই ধারাবাহিকভাবে যে মত পথ এবং নীতিমালাগুলিকে অনুসরণ করে জাতির সামনে যে আজকে উনি যেভাবে ফোকাস দিয়েছেন, আমি মনে করি বাংলাদেশের সবগুলো গণতন্ত্র প্রেমিক মানুষ এবং আমাদের আন্দোলনে যারা অংশীজন ছিলেন, আমি মনে করি সবাই এখন আমাদের আলটিমেট গোল কি, জনগণের কাছে আমাদের উদ্দেশ্য আদর্শ নিয়ে আমরা জনগণের কাছে আমরা যাব, এবং সেই জায়গাটাতে আমরা লেভেল প্লেইং ফিল্ড এবং মানুষের কাছে আমরা এতটুকু আশা করব এবং প্রশাসনের কাছে আমরা এতটুকু আমরা প্রত্যাশাই করব না। আমাদের দাবি থাকবে যে আমরা এমন একটা লেভেল প্লেইং ফিল্ড চাই যেখানে মানুষ নির্দ্বিধায় নিঃসংকোচে আত্মবিশ্বাস নিয়ে ভোট কেন্দ্রে যাবে এবং ভোটের রায়কে মেনে নেওয়ার মতো যে মানসিকতা, সেটা অপরাপর জামাতে ইসলাম এবং আজকে যে এনসিপি ভাই এবং অন্যান্য অংশীজন যারা 11টা দল হয়েছে, আমরা মনে করি ভোটের ন্যায্যতার ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে এবং এটা মত প্রকাশের ক্ষেত্রে ভোটের দিনের পরিবেশ বা ভোটের যতগুলো অর্গানিক যতগুলো বডি এবং ফাংশনিং ভাবে যতগুলো মানুষ যেটাকে এনজয় করবে, এগুলো যদি ট্রান্সপার আমরা আবারও সংযুক্ত হব কামরুজ্জামান রতনের সাথে। এখন এই মুহূর্তে যেতে চাই অ্যাডভোকেট আতিকুর রহমানের কাছে, সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আপনাদের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রার্থিতা বাছাইয়ে বৈষম্যের অভিযোগ তুলেছেন, এবং প্রশ্নটা হচ্ছে কেন সেই অভিযোগটা তিনি তুললেন, এবং সবচেয়ে বেশি বাতিল তো হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের, আর দলীয় ডিসি নিয়োগের অভিযোগ সামনে আনার কারণ কি? জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমাদের যারা সহ-আলোচক যুক্ত হয়েছেন এবং দেশবাসী সবাইকে আমাদের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, এই অভিযোগটি আমরা নানাভাবে করার চেষ্টা করেছি। আজকে আনুষ্ঠানিকভাবেই জামাত ইসলামী প্রতিনিধি দল তারা নির্বাচন কমিশনে গিয়েছেন এবং যে বৈষম্যের কথা কিংবা রিটার্নিং কিছু কর্মকর্তা নিরপেক্ষতা হারিয়েছেন সে বিষয়ে ওনারা জানিয়েছেন সংগঠনের পক্ষ থেকে।
দেখুন, আমরা গত 1 সপ্তাহ 10 দিনে নির্বাচনী যে আবহাওয়াটা আমরা খেয়াল করেছি, বিশেষ করে মনোনয়নপত্র জমা দেওয়া থেকে শুরু করে বাছাই প্রক্রিয়া তো প্রায় শেষ হয়ে গেল। একই বিষয়ে আমরা রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে আমরা ভিন্ন ভিন্ন আচরণ আমরা দেখেছি। দ্বৈত নাগরিকত্ব বিষয়ে আপনার সুনামগঞ্জের রিটার্নিং কর্মকর্তা এক ধরনের আদেশ দিচ্ছেন, ফেনী এক আদেশ দিচ্ছেন, আবার কুড়িগ্রাম যেখানে জামাত ইসলামীর প্রার্থী দ্বৈত নাগরিকত্বের বিষয়ে কথা আসলো, সেখানে দেখা গেল যে তিনি তার প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে হাজির হওয়ার পরও না শুনে মনোনয়ন বাতিল করে দিয়েছেন। আমরা দেখলাম বিএনপির ক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তাদের আচরণটা এক ধরনের, সেখানে ডকুমেন্ট দেখারও কোনো প্রয়োজন তারা মনে করেন না, আর এখানে ডকুমেন্ট নিয়ে আসার পরও তারা দেখছেন না। এটি এক ধরনের দিক। দ্বিতীয়, আপনি জানেন যে আমাদের দলের সিনিয়র নেতা হামিদুর রহমান আজাদ, তিনি আগের পার্লামেন্ট মেম্বার ছিলেন, তিনি তার সবগুলো মামলা দেখিয়েছেন। তিনি যখন এমপি ছিলেন, একটা ট্রাইব্যুনালের মামলা তার বিরুদ্ধে ছিল, যেটা 18 সালে নিষ্পত্তি হয়েছে ইলেকশন করার সময় করে তার মনোনয়নটা বৈধ হয়েছিল। সেটাকে আবার রিটার্নিং কর্মকর্তার সামনে নিয়ে এসে ইন্টারন্যাশনালি কি করেছেন, তিনি তার মনোনয়ন বাতিল করে দিয়েছেন। আমাদের গাইবান্ধাতে জামাত নেতা, তিনি একটা কলেজের শিক্ষক, তাকে বাতিল করে আবার তাকে ফিরিয়ে দিয়েছেন। তো নানা জায়গায় আমাদের কাছে মনে হচ্ছে অসঙ্গতি আমরা খেয়াল করেছি, এবং এই অসঙ্গতি গুলোর বেশিরভাগই কিন্তু জামাত ইসলামের আমাদের নেতারা হয়েছেন। এবং স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে দেখুন, আরেক জায়গায় দেখলাম যে স্বতন্ত্র প্রার্থীকে মেরে সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে, সেখানে রিটার্নিং কর্মকর্তা কোনো ভূমিকা পালন করেন। রিটার্নিং কর্মকর্তারা কি একটা দলের হয়ে ভূমিকা পালন করছেন? তাদের দায়িত্ব সকল প্রার্থীর ক্ষেত্রে সুবিচার করা, তিনি স্বতন্ত্র হন কিংবা দলীয় হন। তারা যখন একটা নির্দিষ্ট বিষয়ে ভিন্ন ভিন্ন আচরণ করে, তখনই সেখানে তার নিরপেক্ষতা নিয়ে সেখানে কথা আসে। দ্বিতীয়, আমাদের কাছে মনে হচ্ছে যারা এখন যদিও লটারির মধ্যে দিয়ে আমাদের ডিসিএসপি কে আমরা সরকার নিয়োগ দিয়েছেন, আমরা দেখলাম যে এই ডিসিএসপি দের মধ্যে কিন্তু এখনো ফ্যাসিবাদের আনুগত্য পরায়ণ ডিসিএসপিরা আছেন, যারা চাচ্ছেন না আন্তরিকভাবে ইলেকশনটা সুষ্ঠু হোক, জনগণ সেখানে অংশগ্রহণ করুক। কোনোভাবেই জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়া, মানুষকে নিরুৎসাহিত করার একটা প্রবণতা আমরা কিছু কিছু রিটার্নিং কর্মকর্তার মাঝে আমরা খেয়াল করেছি, যার জন্য আজকে জামাত ইসলামী আনুষ্ঠানিকভাবে গিয়ে নির্বাচন কমিশন আমরা বলেছি যে এটা নিরপেক্ষতা। আরটা দেখুন, আমরা লেভেল প্লেইং ফিল্ডের কথা বারবার বলে এসেছি। একটা এখন দেশে নির্বাচনী তফসিল হয়েছে, একটা আচরণবিধির মধ্যে আমরা সবগুলো দল আছি, এবং বাংলাদেশের মানুষ এখন খেয়াল করেন কোন দলের অ্যাক্টিভিটিসটা কিরকম। আমরা দেখলাম একটা বড় দলের যখন নেতা দেশে আসলেন, সরকারের পক্ষ থেকেই এই তফসিল চলাকালীন সময়ে কিন্তু আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। তারপরে সরকার যদি তাকে ওভার প্রোটেকশন দেন, জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে যে তিনি হয়তো আমাদের আপকামিং একটা বড় কিছু, তাকে সরকার ব্যাপক পরিমাণ সেনাবাহিনী দিচ্ছেন, পুলিশ দিচ্ছেন। এখন তো মানুষকে আপনি যদি মেসেজটা ক্লিয়ার না করেন, এবং আপনি মানুষ যখন দেখে না, এখানে দেখে যে রাষ্ট্র একটা মুখী হয়ে গিয়েছেন, সেখানে কিন্তু আমাদের কাছে মনে হয় অনেকাংশেই আমাদের সুষ্ঠু নির্বাচনের পরিবেশটা ব্যাহত হচ্ছে, এবং সরকারের কোনো কোনো পক্ষ বোঝানোর চেষ্টা করেছেন যে না, অমুক আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এবং জনগণ সেখান থেকে একটা ভুল বার্তা পাচ্ছেন। আবার আমরা দেখলাম একটা সংস্থার প্রধান ব্যক্তি গিয়ে একটা অফিসে দেখা করেছেন। আমরা মনে করি নানাবিধ কারণে আমাদের মাঝেও যেমন আমরা আশঙ্কা করছি, জনগণের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে আদৌ নির্বাচনটা সুষ্ঠু হবে কিনা, এবং সরকার কোন একটা সাজানো ইলেকশন করে কোন একটা বিশেষ দলকে সুবিধা দিয়ে ক্ষমতা বসাবে কিনা, এই ধরনের একটা আলোচনা কিন্তু শুধু আমাদের মহলে নয়, সাধারণ ভোটারদের মাঝেও কিন্তু আলোচনা সেখানে শুরু হয়েছে। যার জন্যই জামাত ইসলামী বলেছে যে রাষ্ট্রকে নিরপেক্ষ থাকতে হবে। জি, আমি আপনার এই উত্তরটা পেয়েছি। এখন আপনি ওই যে দলীয় ডিসি নিয়োগের যে কথাটি বলছিলেন, সেখানে আমরা এটাও দেখলাম আজকে ইলেকশন কমিশন থেকেই আব্দুল্লাহ মোহাম্মদ তাহির তিনি বলছিলেন যে এখনই কাদের, অর্থাৎ যারাই আচরণগুলো করছেন তাদের তালিকা দেওয়া হবে কিনা। তিনি বলেছেন যে আপনারা পর্যবেক্ষণ করছেন এবং পরবর্তীতে তাদের একটা তালিকা দিবেন। আপনি আমাকে এটা বলবেন যে সেই তালিকায় যাদের নাম থাকবে না তারা কি জামায়াতপন্থী হবে?
দেখুন, আমরা কিন্তু এখানে সব কর্মকর্তাকে বলিনি। বাংলাদেশে তো সব জেলাতে মনোনয়ন সাবমিট করা হয়েছে, যেখানে বোঝা যাচ্ছে যে এই ধরনের কর্মকর্তারা সেখানে কথা বলছি আমরা। আমরা তো সব কর্মকর্তাকে বলছি না। না, আমিও সেটা যারা বলছি না, আমি তাদের বলছি দায়িত্ব যাদের নাম সেই তালিকায় থাকবে না তারা কি জামায়াতপন্থী হবে? করেননি, তাদেরকে সেটা বলেছি আমরা। আমরা আশা করি এর মধ্যে দিয়েই যারা এখনো দলবাজ আছেন, যারা কোনো বিশেষ দলের আনুগত্য পরায়ণ হয়ে কাজ করছেন, কিংবা যারা দেশের আইন এবং সংবিধান মেনে দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন, তারা এক্ষেত্রে সতর্ক হয়ে যাবেন, যাতে করে আমাদেরকে আর কোনো তালিকা নিয়ে সামনে যেতে না হয়। জি, আপনাকে ধন্যবাদ। আমরা এক প্রকৌশলী শম্পা বসুর কাছে যেতে চাই। প্রার্থিতা বাছাইয়ে বৈষম্য আর প্রশাসনের পক্ষপাতের অভিযোগ উঠেছে। আপনার আসলে আপনার নিজের অভিজ্ঞতা কি? আমি আপনাকে এবং যমুনা টেলিভিশনকে ধন্যবাদ জানাই, সাথে সাথে যারা দর্শক এবং শ্রোতা আছেন সবাইকে শুভেচ্ছা জানাই বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে। আমরা বলতে চাচ্ছি যে আপনি যে বিষয়টা বললেন যে আমরা কোনো পক্ষপাতিত্ব দেখছি কিনা, আসলে নির্বাচন যেটা 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখনো পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা একটা পর্যায়ে আসে নাই। মানুষের মধ্যে, ভোটারদের মধ্যে শঙ্কা বিরাজ করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথম 6 দিনেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 8টি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে গেছে এবং এখানে মব সহিংসতা ঘটছে। 2025 সালেও কিন্তু 197 জন মব সহিংসতায় নিহত হয়েছে। আমরা দেখতে পাই যে এখনও প্রায় 1300-র উপরে আগ্নেয়াস্ত্র, সেগুলোর খোঁজ মেলে নাই। তাহলে এরকম একটা পরিস্থিতিতে যেখানে ভোটার তার নিরাপত্তা বোধ করছেন না, যেখানে মানুষ একটা অনিরাপত্তার মধ্যে বসবাস করছে, সেখানে আসলে কতখানি সুষ্ঠু সুষ্ঠু ভোট হবে, একটা স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভোট দিতে যেতে পারবে, সেই সংখ্যাটা কিন্তু রয়েই গেছে। তারপর আমরা যদি পক্ষপাতিত্বের বিষয়টা বলি, এখানে আসলে একটা পুঁজিকেন্দ্রিক যে দেশ, সেই দেশের কিন্তু প্রথমেই একটা পক্ষপাতিত্ব তৈরি হয়ে যায়। আমরা যদি দেখি যে আমরা বলেছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানে স্লোগান উঠেছিল নতুন নয়া বন্দোবস্তের কথা, স্লোগান উঠেছিল বৈষম্যহীন বাংলাদেশের কথা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সেই যে নির্বাচনে আগে টাকার খেলা ছিল, পেশি শক্তির বিষয় ছিল, তাহলে আমরা সেই নতুন একটা পন্থা কিন্তু ভাবছিলাম যে এই সময়কালে আমরা কিন্তু এই টাকা এবং পেশি শক্তির সেই বিষয়টা দেখতে পাবো না। কিন্তু আমরা দেখলাম যে সেই বিষয়টা কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছি যে সেটা কিন্তু এখনও রয়ে গেছে। এবং আপনি দেখেন যে এখন এবার নির্বাচনে যেটা একদম লিগালি যদি আমরা বলি যে 50,000 টাকা নমিনেশন জামানতের জন্য লাগছে এবং সেখানে সিডি কেনার জন্য আরও যদি আমি 15,000 বলি তাহলে 65,000 টাকা শুধু এখানেই লাগছে। তারপরে প্রত্যেক ভোটারের পিছনে 10 টাকা, তাহলে 4 লাখ ভোটার থাকলে 40 লাখ টাকা সে খরচ করতে পারবে। তার দেশের 40 লাখ টাকা খরচ করা 20টা দিনের মধ্যে, এটা আসলে কজনের পক্ষে সম্ভব? তার এখানেই কিন্তু আমি একটা পক্ষপাতিত্ব করে দিচ্ছি, দেশের সব মানুষ কিন্তু তাহলে নির্বাচনে অংশগ্রহণ করা, প্রার্থী হওয়া তাদের পক্ষে সম্ভব না। তারপরে আমরা যদি বলি যে এখানে কিভাবে টাকার খেলায় দেখেন, আমরা সেইটা যদি আমি বৈধতাও ধরি, তাহলে নির্বাচনের আগে যদি আমি আমার এলাকাও দেখতে পাই, তাহলে আমি দেখব যে এখানে যারা অনেক বড় বড় প্রার্থী আছেন, বড় বড় দলের প্রার্থী আছে, তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু আগেই, নির্বাচনের আগে আমাদের তো 4 লাখ ভোটারের মতো, তো 40 লাখ টাকা কিন্তু আগেই খরচ হয়ে গেছে, যে পরিমাণে রঙিন পোস্টার, বিলবোর্ড এবং সেখানে বিভিন্ন যানবাহনে স্টিকার মারা, সেগুলো যদি আমরা দেখি, বিভিন্ন সভা সমাবেশ করা, সেগুলোতে আমরা যদি দেখতে পাই যে খরচের বিষয়, সে কিন্তু আগেই সেটা 40 লাখ টাকার খরচ আগেই হয়ে গেছে। তো আমরা এটা বলতে চাই যে সেই টাকার খেলা কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি, পেশি শক্তির বিষয়টা আবারও দেখতে পাচ্ছি। ফলে যেটা বলা হচ্ছে যে লেভেল প্লেইং ফিল্ড, যদিও আমি এটাকে একদম লেভেল
প্লেইং ফিল্ড বলতে চাই না, কারণ রাজনীতি কোনো খেলা না। এবং এটাকে বারে বারেই কিন্তু অনেকে বলতে চান যে রাজনীতিকে একটা খেলার জায়গায় নিয়ে যেতে চায়, কিন্তু রাজনীতি তো একটা আদর্শ, একটা কমিটমেন্ট, মানুষের প্রতি একটা কমিটমেন্ট, দেশপ্রেম। রাজনীতি মানে হচ্ছে সত্যের পক্ষে দাঁড়ানো, এভাবেই আমরা বুঝি। এর বাইরে কিন্তু আমরা দেখতে পাই এখন যে ধরনের বিষয়গুলো চলছে, জোটে যাওয়া, নানা কিছু করা, তাতে মনে হচ্ছে যেন সংসদ সদস্য হওয়ায় একটা মানুষের রাজনৈতিক জীবনের প্রধান বিষয় হয়ে যাচ্ছে, এবং তার জন্য তার নীতি আদর্শ সবকিছু বিসর্জনও দেওয়া যায়, তার দলকেও বিসর্জন দিয়ে দেওয়া যায়, এরকম একটা পর্যায়েও কিন্তু চলে যাচ্ছে। তার মানে এখানে নীতি আদর্শ বা দেশপ্রেম, কমিটমেন্ট, মানুষের প্রতি কমিটমেন্টটা বড় বিষয় হচ্ছে না। তাহলে এরকম যখন হয়, তাহলে আমরা আসলে যে নতুন বন্দোবস্ত বা একটা পরিবর্তনের কথা বলছিলাম, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ফলে সেই গতানুগতিক ধারাই কিন্তু চলছে। বরং এই সময়কালে আমরা যেটা মনে করছি যে নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের একটা উৎসবমুখর পরিবেশ বাংলাদেশে তৈরি হয়, সেটা কিন্তু অনেকটাই অনুপস্থিত। বরং ভোটারদের মনের ভিতর, সাধারণ মানুষের মনের ভিতর অনেক রকম শঙ্কা তাদের মধ্যে কাজ করছে, নিরাপত্তাহীনতা কাজ করছে। আচ্ছা, মানুষের মধ্যে কি কি শঙ্কা দেখছেন? আপনি তো ভোটের মাঠে আছেন, ভোটাররা কি বলছে? নিরাপত্তাটা তো সেটা তো আমরা বুঝতে পারছি, সেটা আমরা নিজেরাই দেখছি, কিন্তু এছাড়া আর কি কি শঙ্কার কথা বলছেন মানুষ? আসলে আমি আজকেই দেখেন, মাগুরাতে আজকে একটা ঘটনা ঘটেছে, মব ভায়োলেন্সের মধ্য দিয়ে গরু চুরির অভিযোগে একজন মানুষকে কিন্তু হত্যা করা হয়েছে পিটিয়ে। তো এই মব ভায়োলেন্সের ঘটনাগুলো যখন ঘটতে থাকে এবং সেগুলোর কোনো বিচার কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখিনি, একটি বিচারও কিন্তু আমরা পাইনি, এবং সেই রকম একটা জায়গায় কিন্তু ভোটাররা দেখা যাচ্ছে যে খুবই শঙ্কিত তারা বোধ করছেন। আমরা যখন তাদের সাথে কথা বলতে যাচ্ছি, তারা বলছেন যে আমরা কি আসলে কেমন মারামারি হবে, ভোট কেন্দ্রে আমরা যেতে পারবো কিনা, ভোটের মাঠে তারা একটা মারামারি বা একটা শঙ্কা প্রকাশ করছেন যে তারা বোধহয় নিরাপদ থাকবেন না, মানে নিরাপদে নিজের ভোট দিয়ে তিনি বাড়ি ফিরতে পারবেন, সেই মানে গ্যারান্টিটা ভোটাররা এখনো পাচ্ছেন না, আপনি বলছেন। আরেকটা প্রশ্ন ছোট্ট করে যদি উত্তরটা দেন, সেটি হচ্ছে আমাদের আগের আলোচনায় যেগুলো আসছে, সেটি হচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের আচরণের সমতাটা কি দেখা যাচ্ছে কিনা, নাকি একজনের সাথে এক রকমের আচরণ করছেন কিন্তু আপনার সঙ্গে আরেক রকমের আচরণ করলেন, এমন কিছু কিনা? এখন আমি আমার ক্ষেত্রে সেটা পাইনি, কিন্তু আমাদের দলের ক্ষেত্রে আমরা দেখেছি, ঘটেছে যে আমাদের দলের প্রার্থী কমরেড মনুষা চক্রবর্তী, আপনি জানেন, তারটা স্থগিত করা হয়েছিল জাস্ট একটা সিগনেচারের কারণে। কিন্তু ওইখানে আরও অনেক প্রার্থী যাদের আয়করের সমস্যা ছিল, যাদের সত্যায়িত ছবি ছিল না, কিন্তু তাদের কিন্তু বৈধ করা হয়েছিল, যার কারণে আমাদের অন্যান্য জায়গায়, আমি আমার নিজের ক্ষেত্রে কোনো এরকম কিছু পাইনি মাগুরাতে, কিন্তু অন্য এলাকায় আমাদেরই প্রার্থী তারা নানা ধরনের বৈষম্যের কথা বলছেন। অন্য জায়গা থেকে আপনি সেই অভিযোগগুলো পেয়েছেন বলছেন। জি, ধন্যবাদ আপনাকে। এবার যেতে চাই কামরুজ্জামান রতনের কাছে। তার আগেও আরেকটি খবর দিয়ে নেই, সেটি হচ্ছে এই মাত্র যে খবরটি আমরা পেয়েছি, ঠিক 1 মিনিট আগেই আমরা নির্বাচন কেন্দ্রিক এবং প্রার্থীদের যারা নির্বাচন করছেন এবং রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা নিয়েও কথা বলছিলাম, ভোটারের নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন আমাদের অতিথিরা। এরই মধ্যে ঘটনা, রাজধানীর পথে দুর্বৃত্তের গুলিতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির তিনি নিহত হয়েছেন। আমরা একটু কামরুজ্জামান রতন ভাইয়ের কাছে যেতে চাই। আপনি খবরটি শুনেছেন, আমি যেটা বললাম, এই যে নিরাপত্তা, এই নির্বাচনের এই সময়টাতেও, এই তফসিলি সময়ের মধ্যে কতটা নিরাপত্তা আসলে নিশ্চিত করতে পেরেছে এই ইন্টারিম গভর্নমেন্ট? আসলে নিরাপত্তার প্রশ্নে আমরা কিন্তু সবাই কিন্তু উদ্বিগ্ন ছিলাম, এখনো উদ্বিগ্ন। আমি নিজেও একজন, যখন আমি নিজের এলাকায় আমি যখন যাই এবং প্রতিনিয়ত যখন এই ইনসিডেন্টগুলো শুনি, তখন এই সংখ্যাটা কিন্তু আমার ভিতরে কাজ করে। আপনি যেটা বললেন, আমরা তখন এই যে আমি কিন্তু গাড়িতে এখন এই যে পান্থপথে যে সাবেক স্বেচ্ছাসেবক দলের যিনি নিহত হয়েছেন গুলিবিদ্ধ হয়ে, এটা তো অ্যালার্মিং, এটা তো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ, সেটা আমরা কখনই আমরা নিরাপত্তার মধ্যে আমরা আছি, নিরাপত্তা চাদর দিয়ে গভর্নমেন্ট আমাদেরকে ঢেকে দিয়েছে, আমরা এটা বলতেই পারবো না।
আমরা কিন্তু সবসময় আমাদের সংখ্যাটা আমরা জানাবো কার কাছে, সরকারের কাছে। আমরা নিজেরা সাবধান, কিন্তু এই সাবধানতার মধ্যে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটে যায় তখন কিন্তু জনমনে কিন্তু একটা বিরূপ একটা প্রতিক্রিয়া তৈরি হয়। এটা আগামী দিনের নির্বাচনের পরিবেশ, নির্বাচনের দিন পর্যন্ত এবং নির্বাচনের ভোট গণনার পরে এই যে মেনে নেওয়ার যে মানসিকতাটা সব জায়গায় কিন্তু এগুলো কিন্তু এফেক্ট করবে। আমরা মনে করি এই সরকার এই যে বিগত 5ই আগস্টের পরে যে লুণ্ঠিত অস্ত্রগুলো, এগুলো কিন্তু উদ্ধারে কিন্তু আমরা ওইরকম কোনো সফলতা দেখিনি। যে আমরা যদি প্রথম থেকে দেখতাম যে এই প্রশাসনিক যে জটিলতা বল তাদের অক্ষমতার কারণে এবং তাদেরকে এখনো যেভাবে এই সন্ত্রাসীদের এবং যারা এই অস্ত্রবাজ এবং যারা হত্যা করে মানুষকে খুন করে সমাজকে, রাষ্ট্রকে একটা মানে এমন একটা জায়গায় নিয়ে যেতে চায় যে আগামী এই নির্বাচন, দীর্ঘ প্রতীক্ষার পরে যে নির্বাচন, এই নির্বাচনের জন্য যদি এই ধরনের ইনসিডেন্ট যদি মানে ধারাবাহিকভাবে ঘটতেই থাকে অবশ্যই এটা বিরূপ প্রতিক্রিয়া পড়বে। এবং একটা ঘটনার পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলবেন এটার কঠিন করার মনে হয় এই কথাই দিয়ে এই সমাজের এই অপকর্মগুলোকে আসলেই দূর করা যাচ্ছে না। এবং এটাকে আমাদের মনে হয় এই জন্য আমাদের যতগুলো দল আছে, আমরা যারা নির্বাচনে অংশগ্রহণ করেছি, এই নির্বাচিত দলগুলোর মধ্যে আমাদের ঐক্যমত থাকা উচিত। এবং আমাদের মধ্যে যদি কোনো ধরনের মতাদর্শের ক্ষেত্রে হোক, যে কোনো যদি অনৈক্য তৈরি হয় তাহলে কিন্তু এই সমাজে মিসক্রিয়েন্ট এই কাজগুলো আরো বেশি হবে। তো সুতরাং আমাদের এতটুকু প্রত্যাশা থাকবে, আমাদের যে প্রত্যাশার যে জায়গা একটা সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন, এবং যেই নির্বাচনে মানুষ আমাদের ভোট কেন্দ্রে যাবে এবং সবকিছু মানুষের মধ্যে এতটুকু বিশ্বাস স্থাপন হবে যে যারা ভোট দিয়েছে এই ভোট গণনা করে ভোটের মানসিকতাকে গ্রহণ করার মতো এবং এটাকে মেনে নেওয়ার মতো মানসিকতা। এবং এই জন্য কখনই আমরা প্রতিপক্ষকে গায়েল করার জন্য কোনো সহিংসতা আমরা জড়াবো না। এই ধরনের মনোবৃত্তি না থাকলে, মনোজগতের মধ্যে যদি আমাদের সংস্কার না হয় এবং আমরা যদি একটা এমপি হওয়ার জন্যই যদি নিজেদেরকে, সমাজকে, রাষ্ট্রকে এইভাবে যদি আমরা প্রশ্নবিদ্ধ করি এবং সমাজকে যদি আতঙ্কিত করি, আমার মনে হয় শহীদের আত্মা আসলে শান্তি পাবে না। এবং এই জন্য আমরা মনে করি সমাজের এবং রাষ্ট্রের এবং যারা আমরা দল করি এবং প্রতিটি দলের সবার কিন্তু ঐক্যমত হওয়া উচিত। রাষ্ট্রটা সবার, শান্তিটা সবারই দরকার এবং এই শান্তির জন্য কিন্তু আমরা দীর্ঘ 17 বছর আমরা সংগ্রাম করেছি। এইখানে যদি আমরা যদি নিজেদের ক্ষুদ্র স্বার্থে যদি আমরা যদি এটাকে ব্যত্যয় ঘটাই এবং এইটা যদি আমরা ঐক্যমত না হই, এই রাষ্ট্রটা আসলেই এই রাষ্ট্রের জন্য আমরা দুর্ভাগ্য এবং এই রাষ্ট্রটার জন্য আমরা ভালো কিছু আমরা দেখে যেতে পারবো না। এই আফসোসটা কিন্তু আমাদের থেকেই যাবে। সুতরাং আমরা মনে করি এখানেও যেন আমরা কথা বলছি সবার মধ্যে একটা সহমর্মিতা, পরস্পর শ্রদ্ধাবোধ, তারপর হলো জবাবদিহিতা, এগুলো থাকা উচিত। আমি এই জন্যই বলবো আমরা সবাই যেন একটা ভালো কিছুর জন্য আমরা সবাই যেন স্যাক্রিফাইসও করি, আবার জবাবদিহিতা এবং সরকারের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবো, এই মনোভাবের জন্য আমাদের সবাই কিন্তু ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধতার কোনো বিকল্প নাই এবং এই ঐক্যবদ্ধতার মধ্যে দিয়ে কিন্তু আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা, এটা আমরা একটা শান্তিপূর্ণ, একটা ট্রান্সপারেন্ট এই অবস্থা থেকে আমরা জাতিকে একটা ভালো কিছু দেওয়ার জন্য আমার মনে করি সবাই কিন্তু আমাদের এই জায়গাটা অন্ততপক্ষে আমাদের কিন্তু সবাইকে সহযোগিতা করা উচিত এবং পরস্পরের মধ্যে আমাদের একটা সম্মান বোধ এবং মেনে নেওয়ার যেই রায় হবে সুষ্ঠু, এই রায় মেনে নেওয়ার যে মানসিকতা, পরস্পর কাদা ছোড়াছুড়ি, এই ব্লেম গেম, এগুলো খেলা মনে হয় উচিত না। আমি এটুকুই বলতে চাই, সবাই আমরা আসুন, দেশটাকে ভালোবাসি, গণতন্ত্রকে আপনার মেসেজটা পেয়েছি। অ্যাডভোকেট আতিকুর রহমান, আপনার কাছে যেটা নিয়ে যেতে চাই সেটি হচ্ছে তফসিল ঘোষণা হলো, ঠিক তার পরদিন ওসমান হাদি গুলিবিদ্ধ হলেন, তিনি চলে গেলেন। আজ মুসাব্বির গুলিবিদ্ধ হলেন, মারা গেলেন। কোন পরিস্থিতিতে আছে আসলে এই ভোটের মাঠ? জি, আপনি যথার্থই বলেছেন। আমরা জামাত ইসলামীর পক্ষ থেকেও বারবার বলে এসেছি নির্বাচনকে সুষ্ঠু করার জন্য একটা সুন্দর পরিবেশ তৈরি করতে, বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং সন্ত্রাসীরা যারা এখনো বাহিরে আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। কিন্তু কেন যেন আমরা এই ব্যাপারে সরকারের পদক্ষেপটা দৃশ্যমান দেখতে পাচ্ছি না। দেখুন, এখন যৌথ বাহিনীর অভিযান চলছে, এর মধ্যেও যদি সন্ত্রাসীরা একজন রাজনৈতিক নেতাকে এসে নির্বিঘ্নে হত্যা করতে পারে, নিঃসন্দেহে এটি নির্বাচনের পরিবেশটা আমাদের ব্যাহত হচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। আমরা
স্বরাষ্ট্র উপদেষ্টাকে বারবারই বলা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে বর্তমান বাস্তবতায় যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তার নির্দেশটা যেভাবে বাস্তবায়ন হওয়ার কথা সে বাস্তবায়ন হচ্ছে না। তো এখানে সরকারের কে আরো বেশি কঠোর হওয়া এবং মানুষকে একটা আশ্বস্ত করা যে না, নির্বাচনটা আমাদের সুষ্ঠু হবে, এখানে কোনো সন্ত্রাস থাকবে না, নৈরাজ্য থাকবে না, এখনো পর্যন্ত সেই কাজটা করতে কিন্তু সরকার ব্যর্থ হচ্ছে। প্রতিদিনই কোথাও না কোথাও প্রার্থীরা আক্রান্ত হচ্ছেন, দলীয় কর্মীরা আক্রান্ত হচ্ছেন। এবং ধরুন আজকে শরীফ ওসমান হাদির যে ঘটনাটি ঘটলো, রাষ্ট্রের বড় ব্যর্থতা যে একজন মানুষকে দিবালোকে হত্যা করে আসামে দেশ থেকে পালিয়ে গেল, সেখানে আমরা তার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারিনি। এইভাবে চলতে থাকে হয়তো আমরা আশঙ্কা করি যে সামনে পরিবেশটা আরো খারাপ হওয়ার সম্ভাবনা সেখানে থাকবে। এক্ষেত্রে আমরা বলবো অবশ্যই সরকারের উদ্যোগ নিতে হবে, সরকারের সকল মন্ত্রণালয়গুলো একসাথে পদক্ষেপ নিয়ে যাতে করে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা যায়, ওনারা সেই ক্ষেত্রে ভূমিকা রাখবেন, এটা আমি এখানে দাবি জানাচ্ছি। এভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দিয়ে জনগণকে ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসার যে আহ্বান আপনি জানাবেন, এই আহ্বান কখনো সফল হবে না। আমাদের মনে রাখতে হবে ফ্যাসিবাদী গোষ্ঠী যারা এখন পলাতক আছেন তারা নানাভাবে চেষ্টা করবেন আমাদের নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এবং তারা এখনো যারা লুকিয়ে আছেন দেশের বিভিন্ন জায়গাতে, তাদের অনেক অবৈধ অস্ত্র রয়েছে, এগুলো কিন্তু আমরা এখন উদ্ধার করতে পারিনি। যে সে ব্যাপারে সরকার পদক্ষেপ গ্রহণ না করে আর আপনি একটা সুষ্ঠু, একটা নিরপেক্ষ কিংবা অংশগ্রহণ নির্বাচন আশা করবেন, এটা কিন্তু কখনো হতে পারে না। আমরা আশা করব খুন যে দলেরই হোক, এটা আমাদের জন্য কখনো কাঙ্ক্ষিত নয়। এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার জন্য সরকার পদক্ষেপ নেবেন। আরেকটা বিষয় আমাদের কাছে মনে হচ্ছে, এখন যারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে আছেন এর বড় অংশই কিন্তু দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন ফ্যাসিবাদের আমলে। তারাও হয়তো চাচ্ছেন না যে একটা সুন্দর পরিবেশ ইলেকশনটা হোক। এটা আমাদেরকে আসলে ভেবে দেখার সময় এসেছে যে আমরা এত কিছু করার পরও কেন একটা সুন্দর পরিবেশ আমরা তৈরি করতে পারছি না, কেন আশঙ্কা তৈরি হচ্ছে, কেন প্রতিনিয়ত কোথাও না কোথাও সেখানে হত্যাকাণ্ড ঘটনা ঘটছে। এই বিষয়ে আরো বেশি সরকারকে আমরা বলব পদক্ষেপ নেওয়ার জন্য, এবং যদি পদক্ষেপ বা সরকার দৃঢ়ভাবে গ্রহণ করতে পারে, যদি জনগণের কাছে দৃশ্যমান একটা অবস্থা জনগণ দেখতে পায়, তাহলে জনগণের মাঝে আশঙ্কা কিছুটা কমে যাবে এবং নির্বাচনে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে। জনগণ নিরাপত্তাহীনতা বোধ করবে না এবং সবাই ভোট কেন্দ্রে এসে একটা সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন করার জন্য সবাই সেখানে এগিয়ে আসবে। জাকারিয়ার কাছে যেতে চাই, প্রশ্ন একটাই, নিরাপত্তা কই? ধন্যবাদ। আমার কাছে মানে আজকে যে ঘটনা ঘটলো এটা খুবই দুঃখজনক এবং আমাদের সকলের জন্য উদ্বেগের, এবং অন্যান্য যেসব বিষয় আমার পূর্ববর্তী বক্তারা বলে গেছেন, আমি মনে করি আমার বেশি কিছু যোগ করার নাই। আমরা সবাই চাই যে একটা সুস্থ শান্তিপূর্ণ পরিবেশে অবাধ ভোটাররা ভোট দিই। আমরা জাকারিয়া বক্তব্যটা শুনতে পারছি না, আমি আবার একটু যেতে চাই শম্পা বসুর কাছে। ঠিক কিছুক্ষণ আগেই আপনি আলোচনাটা করছিলেন, তার মধ্যেই এই যে খবরটি, নিরাপত্তা আসলে কোথায়, কে নিরাপদ? কেউ নিরাপদ না। এখন এই পরিস্থিতি কিন্তু একদিনে তৈরি হয়নি, এবং এই পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে এই সরকারকে দায় নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার 15 মাস ক্ষমতাসীন আছেন, কিন্তু তারা কিন্তু সেই জায়গায় আমরা দেখি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কোনোই উদ্যোগ তারা নেয়নি। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে মানুষের জানমালের নিরাপত্তা দেয়া, এটা তার দায়িত্ব, বেসিক দায়িত্ব। সেই দায়িত্ব পালন করার কোনো উদ্যোগ কিন্তু আমরা দেখি নাই। যখন মব ভায়োলেন্সের মধ্য দিয়ে
মানুষ হত্যা করা হয়েছে, তখন আমরা দেখেছি তারা বলেছে এটা প্রেশার গ্রুপ, এবং এইভাবে তারা নানাভাবে কিন্তু প্রশ্রয় দিয়েছে। 15 মাস বলতে হবে যে সরকারের জন্য খুব বেশি সময় না, অনেকে বলবে, কিন্তু একটা শুরুর জন্য তো কম সময় না। একটা হত্যাকাণ্ডের বিচার কেন আমরা পাবো না? আমরা দেখলাম যে 2024 সালে 128 জন মব ভায়োলেন্সের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে। 2025 সালে আমরা দেখলাম এর বেশি হলো, 197 জন। তার মানে কি ওগুলোর কোনো বিচার হয়নি? আপনার 15 মাসেও কি অস্ত্র উদ্ধার করা যায় না? 1300-র উপরে অস্ত্র, তারা সেইটা যে পুলিশের অস্ত্র, সেগুলো কারা কর্তৃপক্ষের অস্ত্র, সেগুলো তারা কিন্তু সেইগুলো কিন্তু রয়ে গেছে। তাহলে এগুলো তো রয়ে গেছে, তাহলে এগুলো কি সন্ত্রাস হবে না? এখন তো জোর যার মূল্য তাই হবে। এবং ভোট কেন্দ্রে মানুষ কিভাবে যাবে? এবং এইখানে দেখা যাবে যে ভোটও হচ্ছে জোর যার মূল্য সেই হিসাবে ভোট হচ্ছে, এবং প্রশাসনিক ভোটও হয়ে যেতে পারে। যে যদি এই ধরনের পরিস্থিতি বিরাজ করে, তাহলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার পরিস্থিতি তো থাকবে না। তখন হয় প্রশাসনিক ভোট হবে, অথবা জোর যার হবে মুল্লুক তার, যে এলাকা যে দখল নিতে পারবে সেই এলাকা তার ভোট হবে, এভাবে ভোট হবে। তাহলে মানুষের গণরায়টা আসবে কোথা থেকে? আমরা এইটা সম্পূর্ণভাবে সরকারকে দায়ী মনে করছি। ধরুন আপনি নির্বাচনী প্রচারণায় গেছেন, আপনি নিজেও কিছুক্ষণ আগে এই উদাহরণটাও দিচ্ছেন। আমি যদি এখন বলি আপনি প্রচারণায় গেলেন, ভোটার আপনাকে বলল যে আপনি আমাকে সিকিউরিটি এনশিওর করছেন, কিন্তু আপনি নিজেই সিকিউর না, জবাব কি দিবেন আমাদের এই প্রার্থীরা? হ্যাঁ, আমাকে বলছেন? জি জি, শম্পা বসু আপনাকে প্রশ্নটা করেছে। আমাকে বলছেন? জি, আমাকে, আচ্ছা, বলছেন যে ভোটারের কাছে আমি আবার একটু বলবেন আচ্ছা, please? আপনি ভোটারের কাছে গেলেন, ভোটারকে আপনি আশ্বস্ত করছেন যে আপনি সেফ থাকবেন, আপনি ভোট কেন্দ্রে আসুন, কিন্তু ভোটার যখন এই সব দেখার পর ভোটার যখন আপনাকে বলবে যে আপনি নিজেই তো সিকিউরড না, আমাকে কিভাবে সিকিউরিটি দিবেন, এর জবাবে আপনারা প্রার্থীরা কি বলবেন ভোটারদের এখন? না, আমার তো বলার কিছু না। আমি তো মনে করি যে ভোটারও আপনার তারাও সেভ না। আমি মনে করছি ভোটার সেভ না। তিনি কিভাবে যাবেন? আমি তাকে কিভাবে সেভ বলতে পারি? আমি কি নিরাপত্তার দায়িত্বে? আমি তো নিরাপত্তার দায়িত্বে না। তাহলে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো রাষ্ট্রের, সরকারের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব। তারা সেটা দিচ্ছে না, তাদেরকে সেই জবাবদিহিতাটা করতে হবে। কিন্তু তারা তো, ভোটাররাও তো নিরাপদ না। আমি বললাম আজকে মাগুরার ঘটনা, মব ভায়োলেন্সের মধ্য দিয়ে একজন মারা গেছে, পিটিয়ে মেরে ফেলা হয়েছে তাকে, এবং গরু চোর হিসেবে পিটিয়ে মেরে ফেলে। তাহলে মানুষ, তিনি যদি চোর হয়েও থাকেন, যদিও তার পরিবার বলছে কিন্তু যে সে প্রবাসী শ্রমিক একজন, কিন্তু যদি সে হয়েও থাকে, তাকে বিচারের আওতায় আনেন, তার বিরুদ্ধে মামলা দেন, তাকে গ্রেপ্তার করেন, কিন্তু পিটিয়ে মেরে ফেলবেন কেন? এখন এই যারা উদ্যোগ নেয়, এর সাথে অনেক সময় চাঁদাবাজি যুক্ত থাকে, যেটা পরিবার অভিযোগ করছে যে এর সাথে কিন্তু চাঁদাবাজি যুক্ত আছে এবং পারিবারিক বিরোধ আছে। তো সেটা কিন্তু এই বিষয়গুলো তাহলে বিচারের আওতায় আনতে হবে, কিন্তু একটারও কি বিচারের আওতায় আনা হয়েছে বলেন? এতগুলো ঘটনা ঘটে গেছে, এতগুলো ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে, কোনটা বিচারের আওতায় এসেছে? আমি প্রশ্ন করতে চাই। এমন কোনো নজির আছে কিনা, এই প্রশ্নটাই আমি একটু আরশাদের কাছে নিতে চাই। আরশাদ আছেন তো আমাদের সঙ্গে? জি, শুনতে পাচ্ছেন? আছি। এই প্রশ্নটাই, যেই সব প্রশ্নটা শম্পা করলো, যে একটা নজির, এতগুলো ঘটনা, একটা নজির কি স্থাপন হয়েছে এই কিনা? সরকার তো একটা বড় ব্যর্থতার জায়গা হচ্ছে যে নিরাপত্তা দিতে পারা, নিরাপত্তা একদমই এনশিওর করতে পারে নাই। আজকের যে ঘটনাটা আমরা এই যে অনুষ্ঠান চলাকালীন সময়ে শুনলাম, খুবই দুঃখজনক, এবং কিছু ক্ষেত্রে মাঝে মাঝে নিজেকেও নিরাপত্তাহীনতার মধ্যে আছি এরকম মনে হয়। আমি যখন নির্বাচন করার কথা ছিল বাঁশখালী থেকে চট্টগ্রাম 16 আসন, ফেসবুক মারফতে কিন্তু কিছু লোকজন আমাকে এক প্রকারের হুমকি ধামকিও দিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি যখন ভেবেছিলাম যে আমি আসলেই যখন মাঠে বিভিন্ন জায়গায় প্রচারণা করব, গ্রামে যাব, সেই ক্ষেত্রে কতটুকু আমি নিরাপদ, এই ধরনের বিষয় কিন্তু আসে। এখন আমার মনে হয় আর কি কোনো একটা অংশের মানুষ তারা এই ঘটনাগুলো ইচ্ছাকৃতভাবেই ঘটাচ্ছেন, যাতে হচ্ছে বাংলাদেশের যে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটা যে উত্তরণ হবে, আমরা একটা নতুন সরকার পাবো বা দেশটা একটা স্টেবল জায়গায় যাবে,
সেইটাকে অনেকে চাচ্ছেন না। আর সরকারের জায়গা থেকে আমি বলবো যে এত বাহিনী থাকার পরে, এত ইন্টেলিজেন্স থাকার পরে, ইভেন আর্মি কিন্তু মাঠে আছে, তারপরেও আমি মনে করি যে স্বরাষ্ট্রমন্ত্রীর এই ক্ষেত্রে পুরো দায় তাকে নেওয়া উচিত, এবং সে যদি তার কাজ করতে না পারে সেক্ষেত্রে তাকে তার পদ থেকে সরে যাওয়া উচিত। জি, আপনাদের পাঁচজনকেই অসংখ্য ধন্যবাদ। আরও অনেকগুলো প্রশ্ন ছিল নির্বাচন সংক্রান্ত, কিন্তু এই নিরাপত্তা ইস্যুতে আমাদের এখন কথা বলতেই হলো, কারণ এই বিষয়টা এখন সবার আগে, অর্থাৎ একটি বিচারের নজির দরকার, এবং যারা এসব অপকর্ম করছে তাদের জন্য একটি মেসেজ যাওয়া দরকার, কিন্তু সেই মেসেজটাই এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি। এরই মধ্যে ভোটের যে তফসিলি সময়, সেই তফসিলি সময় চলছে। দর্শক, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। দেখা হবে আবারও আগামীকাল ঠিক একই সময়। যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকবেন।